নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকের দূষণে অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা। প্রভাবশালীরা মানছেন না আইন, পরিবেশ অধিদপ্তরের নিষ্ক্রিয়তাকে দুষছেন বিশেষজ্ঞরা। রংপুরের পীরগঞ্জে সহিংসতার ঘটনায় 4 মামলায় গ্রেফতার 74। গণগ্রেফতারের অভিযোগ, নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না দাবি পুলিশের। ফেরির ঝক্কি ছাড়াই যাওয়া যাবে কুয়াকাটা, খুলে দেওয়া হলো পায়রা সেতু। উন্নয়ন ব্যাহত করতে দেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী, বললেন প্রধানমন্ত্রী। করোনা রোগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমায় জনমনের স্বস্তি। পরিস্থিতি ধরে রাখতে চট্টগ্রামে টিকা দিতে সংগ্রহ করা হচ্ছে স্কুল শিক্ষার্থীদের তথ্য উপাত্ত। ভোরের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। 19 বছরেও দেশে বন্ধ হয়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার আর উৎপাদন। এই পলিথিনের প্রভাবে দূষণের শিকার হচ্ছে নদ নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। একটি নদীর অস্তিত্বই বিলীন হয়ে গেছে প্লাস্টিকের ভয়াবহতায়। শুধু তাই নয়, বুড়িগঙ্গার দুপার এখন অবৈধ প্লাস্টিকের কারখানার দখলে। আর এসব নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব, তারাই নীরব প্রভাবশালীদের ক্ষমতার কাছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তরের নিষ্ক্রিয়তার সুযোগেই অবৈধ এই পলিথিন ব্যবসা। প্রিন্স আরিফিনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। 400 বছর আগে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকা, সেই বুড়িগঙ্গা আজ প্রাণহীন, প্লাস্টিক আর পলিথিনের বর্জ্য। নদীর দুই প্রান্তে গড়ে উঠেছে শত শত প্লাস্টিক কারখানা। সারা দেশ থেকে সংগ্রহ করা পলিথিন আর প্লাস্টিক ধোয়ার কাজে ব্যবহার করা হয় এই বুড়িগঙ্গা। সবাই জানে কারা ধ্বংস করছে এই পরিবেশ, কিন্তু কেউ নাম বলতে চায় না। নদীতে যেটা ধুইতেছে এটা মনে করেন পানিরও দূষিত করতেছে, এটা যে কোনোভাবে এটা বন্ধ করা উচিত। কারখানা তো বহুত আছে, এই দিক দিয়ে কারখানার অভাব নেই। শুধুই নদীর দুই পার নয়, সড়ক থেকে গৃহস্থলীর ময়লা সবখানেই রাজত্ব নিষিদ্ধ পলিথিনের। বুড়িগঙ্গা নদীতে এক সময় লঞ্চ স্টিমার চলাচল করলেও আজ তা রূপকথার গল্প। চলাচল তো এখান দিয়ে আমার গাবতলী যাওয়া যেত, এখানে মানে অনেক মালবাহী নৌকা যেত, ইট বালু সিমেন্ট, এখন আর এগুলা দেখছো না। পানের দোকানের ময়লা, চায়ের পাতি থেকে শুরু করে সব ময়লা এখানেই ফেলা হয়। এটা মোটামুটি এখন নদী না, ডাস্টবিনই হয়ে গেছে। নদী বাঁচাও আন্দোলনের কর্মীরা বলছেন, দেশে প্রতিদিন গড়ে 1,40,00,000 পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে, যার অধিকাংশ ফেলা হয় নদীতে। এর প্রভাবেই দূষণের শিকার হচ্ছে নদ নদী আর আবাদি জমি। 7 থেকে 10 ফিট পলিথিনের লেয়ার থাকাতে ঢাকার পানির যে নিচে যাওয়ার কথা, সেটা নদীর ক্ষেত্রে সেভাবে হয় না। বন্ধ একটা জিনিস, নিষিদ্ধ একটা জিনিস, এটা প্রোডাকশনের জন্য হাজার ফ্যাক্টরি আছে আপনিই বলতেছেন। তার মানে আমাদের আইন আছে, আইনি কাঠামো আছে, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের এই ভয়াবহতা রুখতে দায়িত্ব নিতে হবে পরিবেশ অধিদপ্তরকেই। তাদের দায়িত্বহীনতার সুযোগ নিচ্ছে পলিথিন ব্যবসায়ীরা। পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব হচ্ছে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট যে টিম আছে তার মাধ্যমে গিয়ে পলিথিনের ব্যবহার রোধ করা, বিক্রয় রোধ করা, উৎপাদন রোধ করা এবং রপ্তানি রোধ করা। পলিথিন ও প্লাস্টিকের ক্ষতির কথা ভেবে আমাদের দেশেও 2002 সাল থেকে প্রথম পলিথিন নিষিদ্ধ করা হয়। প্লাস্টিক বর্জ্যের প্রভাবে তিল তিল করে হত্যা করা বুড়িগঙ্গার শাখা নদী আজ হারিয়েছে তার দিক। ক্ষতি করে প্লাস্টিক আর পলিথিন শুধু নদী নয়, ধ্বংস করছে প্রকৃতির উর্বরতাকে, তেমনি মানবদেহে দীর্ঘমেয়াদী রোগের কারণেই প্লাস্টিক। পরিবেশবিদরা বলছেন, আইনের কঠোরতার পাশাপাশি প্লাস্টিক বন্ধে সচেতন হতে হবে সবাইকে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রংপুরের পীরগঞ্জে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত দায়ের হয়েছে 4টি মামলা, গ্রেফতার 74 জন। পুলিশ নিরীহ কাউকে হয়রানি না করার দাবি করলেও উঠেছে গণগ্রেফতারের অভিযোগ। অন্যদিকে বিশেষ ট্রাইব্যুনালে মামলাগুলো বিচারের দাবি আইনজীবীর। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। এখন পর্যন্ত 4টি মামলা দায়ের হয়েছে গত 17 অক্টোবর রাতে মাঝিপল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনেই হয়েছে 3টি। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে হয়েছে অপর মামলাটি। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের একটিতে বাদী র্যাব, বাকিগুলোতে পুলিশ। 4টি মামলায় মোট 64 জনকে পুলিশ আর র্যাব 10 জনকে গ্রেফতার করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ক্ষতিগ্রস্তরা সন্তুষ্ট হলেও তাদের মধ্যে দেখা দিয়েছে অন্যরকম শঙ্কা। ছোলপুলেরা আছে, যদি তারা জেলখানা থাকে তাহলে এই হিন্দু ঘরের মারতো, এর ঘরের জন্য আমার বাপ হলো জেলত আছে। এটা আমাদের আনা ভয়, তাছাড়া আর কোনো ভয়টাই নাই। প্রশাসন হয়তো বা এখন থেকে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন থাকবে, এরপরে আমাদের নিরাপত্তা কে নেবে?
সাবধানতার সঙ্গে এগোনো সত্ত্বেও পুলিশের বিরুদ্ধে কোনো কোনো মহল থেকে চলা গণগ্রেফতারের প্রচারণাকে নেতিবাচক হিসেবে দেখছে পুলিশ। কোনো ধরনের গণগ্রেপ্তার করছি না, গণগ্রেপ্তার করার কোনো পরিকল্পনা আমাদের নেই। যারা জড়িত, উস্কানি দিয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এদিকে মামলাগুলো বিশেষ ট্রাইব্যুনালে পরিচালনার পরামর্শ আইনজীবীদের। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করে আসামিদের শাস্তির আওতায় নিয়ে আসলে তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনার সম্ভাবনা একদম বন্ধ হয়ে যাবে। পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের প্রথম মামলাটির একমাত্র আসামি পরিতোষ সরকার ও দ্বিতীয় মামলায় পরিতোষের বন্ধু উজ্জ্বল ও আলামিন দুজনই গ্রেফতার হয়েছে। অন্যদিকে র্যাবের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কারমাইকেল কলেজের ছাত্র সৈকত মণ্ডলকে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এখন থেকে ফেরির ঝক্কি ছাড়াই সহজে যাওয়া যাবে সমুদ্র শহর কুয়াকাটায়। পায়রা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালের সঙ্গে পটুয়াখালীর নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ শুরু হলো। এতে দক্ষিণাঞ্চলের 6 জেলার অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে এমন আশায় এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন স্থানীয়রা। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ফেরি পারাপারের ঝক্কি আর নেই, সহজেই চলে যাওয়া যাবে সমুদ্র শহর কুয়াকাটায়। দক্ষিণাঞ্চলবাসীর বাঁধ ভাঙা উচ্ছ্বাসটা তাই একটু বেশি। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পরপর অসংখ্য মানুষ সেতুতে প্রবেশ করে। সেতু দিয়ে চলছে যানবাহন। এক সময় যা ছিল স্বপ্ন তা এখন বাস্তব। 1996 সালে পটুয়াখালী একটি ব্রিজ হয়েছে এবং আমরা দ্বিতীয় ব্রিজ পেলাম লেবুখালীতে, এবং এইটা আমরা খুব উপকৃত হয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত। লেবুখালী ব্রিজ হয় আমাদের যাতায়াত ব্যবস্থা এবং সময় সাশ্রয় হবে। এখানে দীর্ঘ যানজট হইতো, এখন আর কোনো যানজট হবে না। আমরা অল্প সময়ের ভিতরে কুয়াকাটা ঢাকা পৌঁছে যেতে পারবো। বরিশাল পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর উপর লেবুখালী এলাকায় সেতুটি বানাতে খরচ হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ 4 লেনের সেতুটি ঘিরে দক্ষিণাঞ্চলের 6 জেলার মানুষ আশায় বুক বাঁধছে। দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং সুদূর প্রসারিত অনেক উন্নয়নের ধারাবাহিকতা আজকে থেকে শুরু হলো। এখানে শিল্প কারখানা বা অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, যেগুলো আসলে পরবর্তী জীবনের জন্য, পরবর্তী লাইফস্টাইলের জন্য অনেক সুবিধা হবে আমাদের জন্য। পর্যটনের কথা মাথায় রেখে সেতুটি নির্মাণ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। এলাকার জনসাধারণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেতুটি নির্মাণের ফলে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত যে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হলো। দৃষ্টিনন্দনে সেতু নির্মাণ করা হয়েছে এক্সট্রা ডোজ কেবল স্টেট প্রযুক্তিতে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত শাহ আমানত সেতুটিও এই পদ্ধতিতে নির্মিত। 2012 সালের 25 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর একটি জনসভায় এই পায়রা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সময় নির্মিত হলো সেতু এবং উদ্বোধনও করলেন তিনি। এটি নির্মাণের ফলে এই অঞ্চলের মানুষ আনন্দিত, কারণ অর্থনৈতিক, সামাজিক এবং এলাকার পর্যটনে প্রচুর উন্নতি হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। পায়রা সেতু থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। দেশের স্বাভাবিক গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চায় এমন একটি কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে কিছু ঘটনা ঘটিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে, একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে এই চক্রান্তের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যতই উন্নয়ন হোক, দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এই গোষ্ঠী। রোববার সকালে ভিডিও কনফারেন্সে পটুয়াখালীর পায়রা সেতু উদ্বোধন এবং ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অবশেষে দুঃখ ঘুচল দক্ষিণাঞ্চলের কোটি মানুষের, পূরণ হলো আজন্ম লালিত নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার। পটুয়াখালীর পায়রা নদীর ওপর নির্মিত 1470 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি চালুর মাধ্যমে স্থাপিত হল বরিশাল ও কুয়াকাটা তথা গোটা বাংলাদেশের সরাসরি সংযোগ। এই সেতুর নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি। এটি পারাপারে টোল প্লাজার 6টি কাউন্টারের মধ্যে 2টি পরিচালিত হবে ইলেকট্রনিক পদ্ধতিতে। রোববার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল পটুয়াখালীর একটা সংযোগ সৃষ্টি হবে এই পায়রা সেতু। এই অঞ্চলে এই সেতু হওয়ার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে, তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে এবং মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি হবে। তিনি বলেন, একটি মহল দেশের অপপ্রচার করে ভাবমূর্তি নষ্ট করছে। কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটানো হচ্ছে,
ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে সেটা আপনারা নিজেরাই টের পান। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। এই অনুষ্ঠান থেকেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ঢাকা সিলেট এবং সিলেট তামাবিল সড়ক 6 লেনে উন্নীত করার প্রকল্পের। 266 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণ শেষ হলে ঢাকার সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি আন্তদেশীয় যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হবার সুযোগ তৈরি হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাকে সবথেকে সুন্দর, একেবারে দৃষ্টিনন্দন আধুনিক একটা সড়ক তৈরি করে দেব। প্রবাসীরা এসে দেখবেন ওই রাস্তা দিয়ে যখন যাবে, সে ইংল্যান্ডে আছে না পৃথিবীর কোন দেশে আছে সেটা তাদের চিন্তা করতে হবে। উদ্বোধনী কার্যক্রম শেষে পটুয়াখালী ও সিলেট প্রান্তে সংযুক্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কর্ণফুলী সেতুর আদলে নির্মাণ করা হয়েছে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু। সেতুটির অপার সৌন্দর্যে বিমোহিত এলাকার মানুষ মনোরম আলোকসজ্জা উপভোগ করতে সন্ধ্যায় ছুটে যান বিনোদন প্রেমীরা। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। এখন আর স্বপ্ন নয়, বাস্তবতার রূপ ডানা মেলেছে পায়রা সেতুর বুকে। এতদিনের হাজারো দুর্দশা, দুঃখ, কষ্ট মুছে গেছে সেতুর নিয়ন আলোতে। নান্দনিকতা ছুঁয়েছে দক্ষিণাঞ্চলবাসীর মনে। দূর থেকে দেখলেই মনে হবে রাতের তারা নেমে এসেছে এখানে। আসলে সেতুর সারি সারি আলো মুগ্ধতা ছড়াচ্ছে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। যাতায়াত সুবিধার পাশাপাশি দৃষ্টিনন্দন এই সেতু বিনোদন প্রেমীদের জন্য নতুন দুয়ার খুলেছে। ব্রিজের উপরে যে সুন্দর বাতাসে সবারই ভালো লাগছে, শুধু আমি না, আমার মতো হাজারো মানুষ এখানে এসেছে ব্রিজ দেখার জন্য। লাইটিং, এখানে মনোরম পরিবেশ আমার খুব ভালো লাগছে। আসলে যতটা ভাবছি তার থেকে আরো বেশি ভালো লাগছে এখানে আমার এসে। পায়রা সেতুর স্বপ্ন ছিল আমাদের দীর্ঘদিন যাবত আমরা এটা নিয়ে অপেক্ষা করছি। আজকে সেই অপেক্ষার দিন শেষ। আমরা সন্ধ্যায় ঘুরতে আসছি পরিবার পরিজন নিয়ে, অনেক সুন্দর ভালো লাগতেছে। বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ভাসছে পটুয়াখালীর বাসিন্দারা। ঝলমলে পায়রার সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা ভিড় জমান এখানে। সবাই যার যার মতো উপভোগ করেন সেতুর মনোরম আলোকসজ্জা। আমতলী থেকে আসছি দেখতে, খুবই ভালো লাগছে, অনেক আনন্দ পাইতেছি। এত সুন্দর একটা সেতু আসলে বাংলাদেশে নাই বললেই চলে। এটা যেমনি গুণগত মান, সব দিক থেকে এটা অত্যন্ত ভালো। দেশে 4 লেন বিশিষ্ট এই পায়রা সেতুটি ভ্রমণ পিপাসুদের জন্য হতে পারে অন্যতম পর্যটন স্পট। সময় সংবাদ, পটুয়াখালী। মেট্রো রেল লাইন 5-এর হাত ধরেই দেশে প্রথমবারের মতো তুরাগের তলদেশে হচ্ছে রেল লাইন। হেমায়তপুর থেকে শুরু হলেও লাইনটি পাতালে ঢুকবে গাবতলী থেকে। শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই, চলছে সমীক্ষার কাজ। 2022 সালে ডিসেম্বরে শুরু হবে এমআরটি লাইন 5-এর নির্মাণ কাজ। রাশেদ লিমনের রিপোর্ট। উড়াল পাতাল মিলিয়েই হচ্ছে এমআরটি লাইন 5-এর কাজ। হেমায়তপুরে শুরু, শেষটা হবে ভাটারায়। প্রথম 4টি স্টেশন হবে উড়াল, এরপরে 5 নম্বর স্টেশন থেকে শুরু হবে পাতালের অংশ। চতুর্থ স্টেশন এই আমিনবাজার থেকে 5ম স্টেশন গাবতলীতে যেতে পাড়ি দিতে হবে এই তুরাগ নদ। আর তাই তো তুরাগের তলদেশেই হতে যাচ্ছে দেশের প্রথম পানির নিচের কোনো রেলপথ। রাজধানী জুড়ে এমআরটি রুট নেটওয়ার্কের দ্বিতীয় পর্যায়ে কাজ এই প্রকল্প। লাইন 6 আর লাইন 1-এর পরে এটি হবে মেট্রো রেলের তৃতীয় রুটের কাজ। উড়াল অংশ থাকবে তুরাগের ওপারেই, পরে গাবতলী থেকে দারুস সালাম হয়ে মিরপুর 1, 10, 14 হয়ে কচুক্ষেত, এরপর বনানী 11 থেকে গুলশান 2 হয়ে নতুন বাজার। সবশেষ স্টেশন ভাটারায় গিয়ে আবারও উপরে উঠবে রেলপথ। ব্রিজটা পার হলে যেহেতু একদম গাবতলী, আমি কিন্তু এখান থেকে এসে যদি করি তাহলে স্টেশন অনেক সামনে চলে যাবে। ট্রেনটা নামার যে র্যাম্পের মতো থাকবে, এইটা নদীর নিচে দিয়ে আসবে, এসে গাবতলীতে উঠে যাবে। এর মধ্যে শেষ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে, ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে চলছে, ডিটেল ডিজাইনের প্রক্রিয়া। পরিকল্পনায় আছে 2022 সালের মধ্যেই নির্মাণ কাজে হাত দেয়া। এখানে কোনো ইউটিলিটি আছে কিনা সেটা আমরা দেখে নিতে হচ্ছে। আপনি যেগুলো দেখছেন যে ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে, এটা চলছে। আমাদের ডিটেল ডিজাইনের কাজও আমাদের চলছে। সব ঠিক থাকলে 2028 সালেই শেষ হবে লাইন 5 উত্তরের কাজ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রংপুরে সাম্প্রদায়িক হামলায় স্থানীয় ছাত্রলীগ নেতার নাম আসায় বিব্রত আওয়ামী লীগ।
ক্ষমতাশীল দল বলছে, নীতি ও আদর্শ বিরোধী কেউ দলে ঢুকলে তাৎক্ষণিক বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বিশিষ্টজনরা বলছেন, তৃণমূলে দলের আদর্শ বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় চার্জশিটভুক্ত ৩ জনকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে। বিতর্কের মুখে বাতিল করা হয় তাদের মনোনয়ন। রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগের এক নেতা গ্রেফতার হলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় দলকে, সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হয় তাকে। দলের নেতারা বলছেন, সাম্প্রদায়িক মনোভাব রয়েছে এমন নেতাকর্মীদের বিষয়ে সতর্ক তারা, কিন্তু এসব সুযোগ সন্ধানীরা দলে আশ্রয় পায় কিভাবে? যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে থাকে, যখনই ধরা পড়ে তখনই কিন্তু আমরা দল থেকে বের করে দিই। আওয়ামী লীগকে এবং আর সহযোগী সংগঠনগুলোকে অনেক বেশি মনিটর করা হচ্ছে, যাতে এই ধরনের অপশক্তি আওয়ামী লীগের ভিতরে আশ্রয় না পায়। বিশিষ্টজনরা বলছেন, তৃণমূল পর্যায়ে দলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো। সে কারণে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে অপকর্মে জড়িয়ে যায় তারা। আদর্শগত যে ঐক্যটা তৈরি হওয়া দরকার, আমরা সেইখানে একটা ঘাটতি লক্ষ্য করছি। সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব রাজনৈতিক দলগুলো সাংঘাতিক রকম ভাবে ব্যর্থ হচ্ছে। ব্যক্তি স্বার্থ এবং সামাজিক স্বার্থের মধ্যে একটা ভারসাম্য নির্মাণের ক্ষেত্রে শুধু ব্যবস্থা নিলেই হবে না, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শ এবং নৈতিক শিক্ষা দিতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুনামগঞ্জ ও সিলেটে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে রাজধানীতে এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র করছে সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের, আর তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের ১৬ ঘর এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মরহুম অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এটা দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সাম্প্রদায়িকতাকে বন্ধ করতে, হিন্দু সম্প্রদায় নিরাপত্তা দিতে, বৌদ্ধ সম্প্রদায় নিরাপত্তা দিতে, খ্রিস্টান সম্প্রদায় নিরাপত্তা, এমনকি বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের তারা কোনো নিরাপত্তা দিতে পারে না। এর আগে সকালে সিলেটে নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। এ সময় সরকারের পদত্যাগের দাবি করেন ফখরুল। ধর্ম, বিশ্বাস পালন, আপনার উপাসনালয়গুলো, এগুলোর কোনো নিশ্চয়তা নিরাপত্তা সরকার দিতে পারছে না। সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে, আপনারাই দেখছেন পত্রপত্রিকায় যে নেতৃত্ব দিচ্ছে কারা। নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। নিরপেক্ষ সরকার, একটা আপনার দলীয় সরকার, তার অধীনে একদম নতুন নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনায় নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জনগণের সামনে আসায় সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে দৃষ্টি ভিন্ন খাতে নিতে সরকার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকের সরকার নানা ফোন দিয়েছে আসছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কুমিল্লা ও রংপুরের ঘটনার বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী কথা বলেন। এখন দেখা যাচ্ছে ফেসবুকে পরিচয় গোপন করে ফেক আইডি দিয়ে আপনার পোস্ট দেওয়া হয় এবং তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো এটির একটু তো প্রতিকার দরকার আছে। কোনো কিছু নিয়ন্ত্রণ করা অবশ্যই আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু এটির যে খারাপ দিকগুলো এটি যাতে দূরীভূত হয় সেজন্য তো ফেসবুক কর্তৃপক্ষের অবশ্যই দায় আছে। বিচার বিভাগে তদন্ত করলে যে প্রতিকার হবে তা না, মূল বিষয় হচ্ছে এটা প্রতিকার হতে হবে, বিচার হতে হবে। সরকার এটির প্রতিকার করতে বদ্ধপরিকর, বিচার করতে বদ্ধপরিকর। কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনায় গ্রেফতার ইকবাল হোসেনকে নিয়ে একটি রাজনৈতিক গোষ্ঠী অহেতুক বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
জাতিসংঘ দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল রাজনৈতিকভাবে নয়, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও অসাম্প্রদায়িক নেতৃত্ব গড়ে ওঠা প্রয়োজন। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের খেলা শুরু হয়েছে ৭৫-এর পরবর্তী থেকে। কুমিল্লার ঘটনা একজনকে গ্রেফতার করেছে, ভিডিও ফুটেজ দেখে তারে ধরেছে, সে কিন্তু কোনো জবানবন্দি কিন্তু কোনো কিছু দেয় নাই। তারপরেও কেউ কোনো দল বা কোনো গোষ্ঠী হয়তো আজকে এটা নিয়ে কথাবার্তা বলছে, হয়তো যে ঠাকুরগড়ে কেড়ে আমি কলা খাইনি সেই অবস্থা। কাজেই এই যে অপশক্তি, এই গোষ্ঠীর বিরুদ্ধে আমরা সবাই সচেতন থাকি। প্রত্যেক মানুষ আপনার ভাই বোন, এই মননশীলতা যদি আমরা করতে পারি তাহলে কোথাও সাম্প্রদায়িক দাঙ্গামা হবে না। সেই ধরনের শিক্ষক দরকার, সেই ধরনের অভিভাবক প্রয়োজন, স্কুলে মাদ্রাসায় সেই সব নেতৃত্ব, কমিউনিটি লিডার শুড কাম ফরওয়ার্ড। যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়, তালেবানি শাসন কায়েম করে দেশকে ধ্বংস করতে চায়, বিএনপি নেতারা তাদেরকে রক্ষা করে দেশে দোষারোপের রাজনীতিতে তৎপর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে রোববার দুপুরে আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তারা। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ অন্য নেতারা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে একটি মহল এখনও বারবার দেশকে নানাভাবে অস্থিতিশীল করে তুলছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। পাকিস্তানের মতো আজকে যারা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে, সেই ধরনের সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটে তারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। আফগানিস্তানের মতো তালেবানি শাসন কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বপ্ন সম্ভাবনা হত্যা করতে চায়। ফখরুল ইসলাম আলমগীর তাদের পক্ষে কথা বলে বারবার দোষারোপের রাজনীতি সৃষ্টি করেছে। যুদ্ধবাজ সাম্প্রদায়িকতার বীজ বাষ্পকে যারা লালন করে, যারা মানুষের উন্নতি চায় না, তারা আজকে তৎপর, সদা তৎপর। একটা মানুষের জীবন যারা দিতে চায় না, তারা আজকে শেখ হাসিনার বিরুদ্ধে তারা একাট্টা হয়। এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করতেই রাজধানীর শ্যামলীর মোটরসাইকেল শোরুমে হামলা ও টাকা লুট করে স্থানীয় একটি চক্র। এছাড়া শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে তারা ছিনতাই, মাদক ব্যবসা ও ডাকাতিও করত। ৬ সদস্যকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। গত ১২ই অক্টোবর রাজধানীর শ্যামলীতে একটি মোটরসাইকেল শোরুমের ২ কর্মচারীকে ছুরিকাঘাত করে নগদ টাকা লুটে নেয় ডাকাত দল। প্রকাশ্যে ওই ডাকাতির মূল হোতা জহিরুল ইসলাম সহ ৬ জনকে শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে রোববার রাজধানীর কারওয়ানবাজারে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। র্যাব জানায়, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের পর তাদের গ্রেফতার করা হয়। আটক ৬ জনের কাছ থেকে লুটের টাকা ও ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের জন্যই তারা এই ধরনের ডাকাতি পরিকল্পনা করেছিল। এলাকায় আধিপত্য বিস্তার ও ভয় প্রদর্শন করতেই বাইকের শোরুমে ডাকাতি করা হয় বলে জানায় র্যাব। এছাড়া শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত এই চক্রের সদস্যরা। এই চক্রটি মোহাম্মদপুর, বসিলা, শ্যামলী এইসব এলাকায় বিভিন্ন পলাতক শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙিয়ে বিভিন্ন সময় তারা চাঁদাবাজি, ছিনতাই এবং ডাকাতি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানায় র্যাব। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নিখোঁজের 2 দিন পর সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল থেকে 3.5 বছরের শিশু আফিয়াকে উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় অপহরণকারী রানাকে আটক করা হয়েছে। এদিকে আশুলিয়া ও গাজীপুরে অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি এই চক্রের হাতে নিহত হন এক অটোরিকশা চালক। 3.5 বছরের আফিয়াকে কোলে পেয়ে মা সোনিয়া যেন নতুন জীবন পেয়েছেন। রোববার ভোরে আফিয়াকে তার বাবা মার কাছে তুলে দেয় র্যাপচার।
এর আগে বৃহস্পতিবার 15 দিনের মতো হাফিয়াকে পাশের বাসার এক বৃদ্ধার কাছে রেখে কারখানায় যান বাবা মা। কারখানা থেকে ফিরে হাফিয়ার খোঁজ মিলছিল না কোথাও। পরে জানা যায় ওই বৃদ্ধার ভাড়াটিয়া রানা হাফিয়াকে অপহরণ করেছে। ও আমাকে ঠেট দিছে, অনেক কিছু বলছে, যদি টাকা 4 লাখ না দিস, আমি জানি তোর কাছে 4 লাখ টাকা নাই, তুই নানির কাছে রাখোস, নানির কাছে 4 লাখ টাকা আছে, তুই নানির কাছ থেকে টাকা নিয়ে দে। অভিযোগ পেয়ে মাঠে নামে র্যাব। কয়েকটি জেলায় অভিযান চালিয়ে রোববার ভোরে সিরাজগঞ্জ থেকে আটক করা হয় অপহরণকারীকে। সে নিজেই এই পরিকল্পনা করছে এবং এককভাবে নিজেই এই শিশুটিকে নিয়ে গিয়েছিল, যার ফলে আমরা মূল আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অধিকাংশ সময় তার ফোন বন্ধ থাকে, শুধুমাত্র যখন সে এই টাকাটা দাবি করছে তখন তার ফোন ব্যবহার করেই সে দাবি করছে যে এই টাকা দিতে হবে তাকে, এবং এই কথা বলার পরপরই আবার ফোন বন্ধ করে। কারণ বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রানা অপহরণের উদ্দেশ্যে ওই পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং ভুয়া নাম ঠিকানা দিয়ে হাসুলিয়া এলাকায় রুম ভাড়া নেয়। এদিকে পূর্বাচলে গত 15 সেপ্টেম্বর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে কোনো সন্ধানে জানা যায় নিহত সাইফুলের অটোরিকশা গভীর রাতে পূর্বাচলে ভাড়া করে ছিনতাইকারীরা। এরই এক পর্যায়ে পেছন থেকে হুপুড় ছুরি চালিয়ে সাইফুলকে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনায় জড়িত 7 জনকে আটক করেছে র্যাব। ইজিবাইকের রেজিস্ট্রেশন নাম্বার না থাকাতে ছিনতাই হওয়ার পরপরই ওই যে আমি বললাম যে পুরনো ব্যাটারিগুলো তারা বিক্রি করে দেয়। গাজীপুর, পুবাইল, পূর্বাচলে এরিয়াতে আরও 8 থেকে 10টি ছিনতাই চক্র সক্রিয় রয়েছে। আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে। আটককৃতরা গাজীপুর ও পূর্বাচলে এর আগেও একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিজয় সরণিতে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির বাসের চাপায় পিষ্ট হয়ে মারা গেছেন এক পথচারী। নিহত ব্যক্তি ফার্মগেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও পালিয়ে গেছেন চালক ও সহকারী। 3 মাসের শিশুকে নিয়ে মায়ের আহাজারি, আর 6 বছরের ছেলে জানে না তার বাবা না ফেরার দেশে। রোববার সকাল 9:30টার দিকে রাজধানীর তেজগাঁও বিজয় সরণিতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান ফার্মগেটে পার্টেক্স ফার্নিচার শোরুমে সিনিয়র হিসাব রক্ষক বশির আহমেদ। তার স্ত্রী জানান, ঘটনার কিছুক্ষণ আগেও মোবাইল ফোনে কথা হয় বশিরের সঙ্গে। অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে একটা লোক ফোন করে বলছে যে আপনার নাম্বারটা পাইছি ওনার পকেটে, উনি একটা লোক অ্যাক্সিডেন্ট করছে। আমি মনে করছি মিথ্যা কথা বলতে চাই। সহকর্মী জানান, নিউরোসায়েন্স ও পঙ্গু হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি বশিরকে। রোগী নিয়ে আমরা গেলাম, ঢাকা মেডিকেলে আসছি, রাস্তায় রোগী মারা গেছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বিকাশ পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। ঢাকা মেডিকেল হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমরা এর জন্য আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করেছি। নিহত বশির পরিবার নিয়ে রাজধানীর কাফরুলে বসবাস করতেন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শ্বাসরুদ্ধকর আতঙ্কের এককাল পেরিয়ে করোনা সংক্রমণে এখন অনেকটাই স্বস্তিদায়ক পরিস্থিতিতে বাংলাদেশ। রোগী শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা কমার পাশাপাশি হাসপাতালগুলো এখন অনেকটাই ফাঁকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বস্তিকর এই পরিস্থিতি ধরে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিকল্প নেই অধিক সংখ্যক জনগোষ্ঠীকে দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় আনার। শাহিনুর রহমানের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। একটু পর পর সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সের ছুটে আসা, রোগী নিয়ে স্বজনদের ছোটাছুটি, একটি শয্যার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, চিকিৎসকদের তোড়জোড়। কদিন আগেও এমনও ছিল রাজধানীর হাসপাতালগুলোর চিত্র। কিন্তু বর্তমান পরিস্থিতি কি, সেটি দেখতেই রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালে আমরা। হাসপাতালের প্রধান ফটক পেরুতেই ট্রায়াজ এরিয়া। করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ভর্তির কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই। 2 জন নার্স, 2 জন মেডিকেল অফিসার ও কয়েকজন স্বাস্থ্যকর্মীর একটি টিম অপেক্ষায়। তবে সকাল গড়িয়ে দুপুর অবধি ভর্তির জন্য আসেনি একজন রোগীও। একজন শুধু আমাদের খাতা নিয়ে বসে থাকতে হতো, যে শুধু এন্ট্রি করবে পেশেন্টকে, এরকম একটা সময় পার করেছি। কিন্তু এখন অনেকটা স্টেবল। এবার যথাসম্ভব সুরক্ষিত হয়ে দ্বিতীয় তলার ইমার্জেন্সি ওয়ার্ডে আমরা। আইসিইউ সহ সেন্ট্রাল অক্সিজেন সম্বলিত 1000 শয্যার হাসপাতালটির এই ওয়ার্ডটির আসন সংখ্যা 52, যদিও অধিকাংশই ফাঁকা। এবারের গন্তব্য মুমূর্ষু রোগীর শেষ ভরসাস্থল আইসিইউ। কিছুদিন আগেও প্রতিটি শয্যায় রোগী থাকলেও এখন অধিকাংশই ফাঁকা। চিকিৎসকরাও যেন অনেকটাই চাপমুক্ত। একটা সময় একটি আইসিইউ শয্যার জন্য কারো সুস্থ হওয়া কিংবা কোনো রোগের মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনতে হয়েছে স্বজনদের। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। দেশের সর্বোচ্চ আইসিইউ সম্বলিত ডিএনসিসি কোভিড হাসপাতালের 212টি আইসিইউ শয্যার 185টি এখন
ফাঁকা। আগে যেরকম ক্রিটিক্যাল পেশেন্ট আমরা পেয়েছি, দেখা গেছে এইচডিইউতে রাউন্ড নিচ্ছি, কিন্তু এইদিকে পেশেন্ট খারাপ হয়ে গেছে, আমাকে আইসিইউতে পেশেন্ট পাঠাতে হচ্ছে। এরকম অনেক হয়েছে যে পেশেন্ট মারা যাওয়ার জন্য ওয়েট করছে, মারা গেলে সাথে সাথে সে একটা আইসিইউ সিট পাবে, মানে জুলাই আগস্টের ওই সময়টাতে। এবং আইসিইউতে ডেথ সার্টিফিকেট লেখার উপরেই আমরা থাকতাম। এখন তো এরকম প্রেশারটা একদমই নাই। যখন তখন ডক্টরদের পাচ্ছে, তারাও আমাদেরকে ডেডিকেটেডলি সাপোর্টটা দিতে পারছে। করোনা সংক্রমণের নিম্নমুখী এই প্রবণতাকে আশাব্যঞ্জক বললেও ধরে রাখাকেই সবথেকে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। জনসচেতনতা বৃদ্ধি, তাছাড়া লকডাউন ছিল, এটার প্রভাব অবশ্যই সার্বিকভাবে আমাদের ইনফেকশন কন্ট্রোলে হেল্প করেছে, কোনো সন্দেহ নাই। সংক্রমণের যে হার যে পর্যায়ে নেমে আসছে সেটা আমাদের জন্য স্বস্তির। এখন বিষয়টা দাঁড়াবে যে এই স্বস্তিটাকে আমরা দীর্ঘস্থায়ী করতে পারি কিনা। অনেক দেশ টিকাতে অনেক এগিয়ে গেছে, সেখানে আমাদের কিন্তু টিকার হার অত্যন্ত কম। দেশে বর্তমানে করোনা শনাক্তের হার 2% নিচে নেমে এলেও সুযোগ নেই ন্যূনতম অবহেলার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে প্রথম ধাপে তথ্য সংগ্রহ শুরু করেছে জেলা শিক্ষা অফিস। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রায় 7 লাখ শিক্ষার্থীর ডাটা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এদিকে শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। মহামারী করোনা প্রকোপ কমে আসলেও কড়াকড়ি স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে গেল 2 মাস ধরে সশরীরে ক্লাস করছে স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা। এরই মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ পর্যায়ে শিক্ষার্থীদের সরকার পরীক্ষামূলক টিকা দেয়া শুরু করেছে। এই কার্যক্রমে চট্টগ্রামেও চলছে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার নানা প্রস্তুতি। তথ্য সংগ্রহ করা হচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ে শিশু কিশোরদের, যা 27 অক্টোবরের মধ্যে অধিদপ্তরে পাঠানো হবে। 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর, তারপরে যেমন তার শ্রেণী, আমাদের বিদ্যালয়ের ইআইএন নাম্বার, একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা পূরণ করে আমরা সেখানে থানা শিক্ষা অফিসকে দেব। আমার সম্পূর্ণ তথ্য এখন লোড করা শেষ, প্রিন্ট করা শেষ, শুধুমাত্র আমি ইনপুট দেব। টিকা প্রয়োগে শিক্ষার্থীদের হাসপাতালে আনা হবে না, এর পরিবর্তে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ভিন্ন কোনো কেন্দ্র নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। ফাইজার টিকা দেওয়ার জন্য যে টেম্পারেচার একটা বড় ফ্যাক্টর, সেই জন্য আমরা শীতাতপ নিয়ন্ত্রিত যে ফ্যাসিলিটিজ আছে এরকম শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা চুজ করছি। সুরক্ষা নিশ্চিতে এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষার্থীরাও। বাচ্চারা এটা টিকা যখন দিবে তখন অবশ্যই সুরক্ষাটা হবে, নিশ্চিত হবে। গার্জিয়ানরা আমরা সবাই টিকা নিচ্ছি, এখন বাচ্চারা টিকা নিলে নিশ্চিত থাকবো আর কি, বাচ্চাদের কোনো করোনা হবে না। শিক্ষার্থীদের যে পুরোপুরি সুরক্ষার ব্যবস্থাটা আছে সেটা করতে হলে কিন্তু টিকার কোনো বিকল্প নাই। জেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 730টি। এর মধ্যে স্কুল 682টি, স্কুল অ্যান্ড কলেজ 48টি, শুধু কলেজ 104টি এবং মাদ্রাসা রয়েছে 314টি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে শুরু হলো ক্যান্সার সহ বিভিন্ন জটিল চিকিৎসায় ব্যবহৃত রেডিও আইসোটোপ উৎপাদন। নীতি নির্ধারকরা বলছেন, পরমাণু শক্তির সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কয়েক গুণ কমে আসবে ক্যান্সার নির্ণয়ের খরচ। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাইক্লোট্রন সুবিধা সহ পেট সিটি ল্যাবের উদ্বোধন করে বলা হয়, এর ফলে সাশ্রয়ী হবে বৈদেশিক মুদ্রা, উপকৃত হবে দরিদ্র জনগোষ্ঠী। পর্যায়ক্রমে এসব সুবিধা ছড়িয়ে দেওয়া হবে দেশের প্রান্তিক পর্যায়েও। মানবদেহে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ নির্ণয়ের অন্যতম মাধ্যম পেট সিটি স্ক্যান। বেদনাদায়ক কোনো পরীক্ষা কিংবা সার্জারি ছাড়াই রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসায় সহায়ক এই পরীক্ষা। আর এই পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজন রেডিও আইসোটোপ, যা উৎপাদন করতে হয় সাইক্লোট্রন মেশিনে। কিন্তু এতদিন সর্বাধুনিক প্রযুক্তি না থাকায় রেডিও আইসোটোপের জন্য নির্ভর করতে হতো আমদানির উপর। এবার পরমাণু শক্তি কমিশনের উদ্যোগে দেশেই শুরু হলো রেডিও আইসোটোপ উৎপাদন সুবিধা। রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিক উদ্বোধন হয় সাইক্লোট্রন সুবিধা সহ পেট সিটি স্ক্যানের। নিজস্ব সাইক্লোট্রন স্থাপনের ফলে ক্যান্সার শনাক্তের খরচ কয়েক গুণ কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রাইভেট অর্গানাইজেশন যেগুলো পেট সিটি মেশিন আছে তাদেরকেও আমরা এই আইসোটোপটা সাপ্লাই করতে পারছি, ফলে জিনিসটা একটা সাস্টেইনেবিলিটি আসলো। হ্যাঁ, শুধুমাত্র একটা জায়গা থেকে এক সময় যখন আমরা আইসোটোপ পেতাম তখন আমাদের রোগীরা অনেক সাফার করতো। দেশে পরমাণু চিকিৎসার ক্ষেত্রে এটিকে মাইলফলক উল্লেখ করে নীতি নির্ধারকরা বলছেন, নতুন এই যাত্রার ফলে বিদেশ নির্ভরতা কমে আসায় সাশ্রয় হবে দেশীয় অর্থ। আর পর্যায়ক্রমে এই সুবিধা চালু হবে প্রান্তিক পর্যায়েও। আমাদের প্রায় 14টার উপরে আপনার এই নিউক্লিয়ার মেডিসিনের সেন্টার আছে,
আমরা প্রত্যেকটা সেন্টারে যে এগুলো আবার এক একটা হসপিটাল ধরে করা আর কি, সুতরাং প্রত্যেকটা জায়গায় আমরা যদি সুযোগ পাই, মানে আমাদেরকে সাহায্য তারা করতে হবে হসপিটাল অথরিটি, তাহলে আমরা চেষ্টা করব সর্বত্র এই জিনিস তৈরি করা। পরমাণু চিকিৎসায় দক্ষ জনবল বাড়াতে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের উপর জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে ছাত্রদের চুল কাটার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ অবস্থায় ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। আমরণ অনশনের এক পর্যায়ে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা পাবনা মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। গত ২৬ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর চুল কাটার অভিযোগ উঠে বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে। গঠন করা হয় তদন্ত কমিটি। ছাত্রদের আন্দোলনের মুখে সাময়িক বরখাস্ত করা হয় তাকে। পরে কাঁচি হাতে ফারহানার একটি ভিডিও প্রকাশ হয়। গঠিত তদন্ত কমিটি ৩ সপ্তাহ সময় নিয়ে ৩৪ জন শিক্ষার্থীর বক্তব্য নিয়েছে, যার মধ্যে ভুক্তভোগী ১৪ জন শিক্ষার্থী ছিলেন। এছাড়া শিক্ষক কর্মচারীদেরও সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি। এতে উঠে এসেছে ফারহানার চুল কাটার ঘটনার সত্যতা, দ্রুত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের মনোবল বাড়াতে পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছে তদন্ত কমিটি। এদিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই সিন্ডিকেট বৈঠক মুলতবি করায় আবারও উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। দ্বিতীয় দফার আন্দোলনে শনিবার সকাল থেকেই একাডেমিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে অনশনের পাশাপাশি ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বোতল থেকে বিষাক্ত কিছু পান করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আসেন। দীর্ঘ সময় ধরে আন্দোলন করতে আমরাও ইচ্ছুক না, কিন্তু আমাদের প্রশাসনই চাচ্ছে যে আমরা এত লম্বা সময় আন্দোলনে বসে থাকি। প্রশাসন কর্মকর্তাদের এবং ভিসি মহোদয়ের যে কালক্ষেপণ, সেটা আমাদের সামনে একদম সন্দেহানের একটা জায়গা তৈরি করছে। এদিকে তদন্ত কমিটির প্রধান জানান, সিন্ডিকেট সভায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান হবে। তবে তাদের কথায় শিক্ষার্থীরা আশ্বস্ত না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমরা আসলে চেয়েছিলাম যে সব দিক থেকে আমরা একটা রিপোর্ট দিই, যাতে একটা সুস্থ স্বাভাবিক একটা পরিস্থিতি ফিরে আসে দুপক্ষ থেকে, কিন্তু তিনি আমাদের সহযোগিতা করেননি। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তৎপর থাকার নির্দেশনা দেয়া হয় তদন্ত প্রতিবেদনে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। মানিকগঞ্জে আনোয়ার হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ রায় দেন। একই সাথে তাদের প্রত্যেককে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৪ জুলাই রাতে সাভার থেকে প্রাইভেট কারে করে ৬ জন যাত্রী নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক আনোয়ার। পথে আরঙ্গবাদ এলাকায় পৌঁছালে চালক আনোয়ারকে শ্বাসরোধ করে হত্যা করে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায় যাত্রীবেশী ছিনতাইকারীরা। ২০১২ সালের ১৬ জুলাই নিহতের ভাই বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। রায়ের সময় ইজু ও রহিম নামে ২ আসামি আদালতে উপস্থিত থাকলেও পলাতক রয়েছেন আরও ৪ জন। গাইবান্ধায় মাদক মামলায় এক নারীকে আমৃত্যু কারাদণ্ড এবং এক যুবককে ৫ বছরের জেল দিয়েছেন আদালত। গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এর আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালে হেরোইন ও ইয়াবা কেনাবেচার অভিযোগে সুন্দরগঞ্জের শাহনাজ বেগম রুমি, সদর উপজেলার রুবেল ও মাইদুল রহমান গ্রেফতার হন। সাক্ষ্য প্রমাণে অপরাধ প্রমাণ হওয়ায় শাহনাজকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা এবং রুবেলকে ৫ বছরের জেল দেওয়া হয়। অপরদিকে দোষ প্রমাণ না হওয়ায় আসামি মাইদুলকে বেকসুর খালাস দেন বিচারক। সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩৪ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বালি পাথর বোঝাই নৌযান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপজান চলতি নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৩৪টি বালি পাথর বোঝাই নৌযান জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত নৌকার মালিক ও মাঝিদের
51,000 টাকা জরিমানা করে। ইজারা না দেয়া পর্যন্ত নদী থেকে বালি ও পাথর উত্তোলন বন্ধ রেখেছে সরকার। ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 15 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে শনিবার বিকেলে খারদিয়া এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্লার সমর্থকদের সঙ্গে অপর প্রার্থী নুরুজ্জামান টুকুর সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নিহত হন, আহত হন অন্তত 30 জন। ভোলায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গতকাল দুপুরে জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। এ সময় বক্তারা বলেন, ঢাকা থেকে একে ট্রেডার্সের মালিক শিল্পপতি এম কাদের তার প্রতিষ্ঠানের কর্মচারী মিজানের মাধ্যমে নিজ গ্রাম লালমোহনে হত দরিদ্রদের অনুদানের জন্য 51 কোটি টাকা পাঠান, কিন্তু সেই টাকা নিজেই আত্মসাৎ করেন মিজান। বিষয়টি জানতে পেরে দরিদ্র মানুষ টাকা চাইতে গেলে মামলা দেয়া সহ নানা ধরনের হয়রানির হুমকি দেন মিজান। অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। মানিকগঞ্জের দরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজার রোড এলাকায় এ মানববন্ধন করা হয়। এ সময় দরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন বক্তারা। একই সঙ্গে তার বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতেরও অভিযোগ করা হয়। অবিলম্বে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। চাকরি জাতীয়করণের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন। গতকাল দুপুরে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের ব্যানারে শহরের লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে মানববন্ধন করা হয়। এতে জেলার বিভিন্ন কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা অংশ নেন। এ সময় চাকরি জাতীয়করণের দাবি জানান তারা। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সকালে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থীরা। এরপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শোভাযাত্রা করেন তারা। পরে সম্প্রীতি সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। একইভাবে গাজীপুর, ঝিনাইদহ, পঞ্চগড়, কিশোরগঞ্জ, বরগুনা, ফরিদপুর, সিরাজগঞ্জ ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। নীলফামারীর সৈয়দপুরে ফুচকা খেয়ে 8 শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তবে চিকিৎসক বলছেন সবাই এখন শঙ্কামুক্ত। গতকাল সকালে খাদ্য বিষক্রিয়ায় কয়েকজন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা জানায়, সৈয়দপুরের কুন্দল এলাকার একটি মক্তবে আরবি পড়তে গিয়ে ছাত্ররা ফেরিওয়ালার কাছে ফুচকা ও চকলেট জাতীয় খাবার খায়। বাসায় ফেরার পর পেটের পীড়ায় আক্রান্ত হয় তারা। সবাইকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হয়। কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জানায় সবাই শঙ্কামুক্ত। মৌলভীবাজার জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য নেসার আহমদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। অক্সিজেন প্ল্যান্টের ধারণ ক্ষমতা 11,000 লিটার। এটি হাসপাতালের 200 শয্যায় রোগীদের অক্সিজেন সেবা দিতে পারবেন বলে জানান চিকিৎসকরা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। করোনার মতো জটিল যে কোনো রোগে অক্সিজেন পাওয়ার জন্য এখন থেকে অন্য জেলায় যেতে হবে না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশের বাইরের খবর। নিশ্চিত মৃত্যু জেনেও অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাত্রা কোনোভাবেই থামছে না। ইতালি যাবার সময় লিবিয়ান পুলিশের হাতে আটক মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের 86 যুবক জেলে রয়েছে 5 মাস ধরে। ভিটেমাটি বিক্রি করে স্বজনরা দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও মুক্তি মেলেনি যুবকদের। তাদের ফিরে পেতে বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন স্বজনরা। জেলা প্রশাসক জানান, আটক যুবকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন।
মাদারীপুরের রাজৈর উপজেলার নারায়ণপুর গ্রামের মজিবর শেখ ও রাহাতুন বেগম দম্পতি। লিবিয়ায় আটক ছেলে ইয়াসিন কবে দেশে ফিরে আসবে সেই আশায় বুক বেঁধে আছেন তারা। খালি কইতাছে আজ ছাড়াই কাল ছাড়াই এইভাবে দালালে কইতে কইতে এই পর্যন্ত আনছে। আনতো ছেলের অবস্থাই তো খারাপ। 7.5 লাখ ঘন্টা লিবিয়া নেওয়ার পরে ওরে জেলে দিয়েছে, আমরা জানি না ও বাসার থেকে ধরা খাইছে। দালালের সাথে আমরা যোগাযোগ করি, অনেক সময় ফোন ধরে না। শুধু ইয়াসিন নয়, তার সাথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বামনডাঙ্গার ইসরাফিল মুন্সি, নাজমুল শেখ, আনোয়ার মুন্সি সহ 86 বাংলাদেশি 5 মাস যাবৎ আটক আছে লিবিয়ার জেলে। তাদের ফিরে পেতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে কোনো সাড়া পায়নি পরিবারগুলো। কাল ছাড়াইতে 5 মাস গত হয়ে গেছে, ছেলের মৃত্যু সজার লড়তেছে জেলের মধ্যে। যাই ছাড়াই কাল ছাড়াই এই ছেলে ছাড়াই দেয় না বাবা। স্বজনরা জানান, দালাল চক্রের সক্রিয় সদস্য নূরপুর গ্রামের রবি দারিয়ার ছেলে সজীব ও বামনডাঙ্গার ইউনুস খানের ছেলে নাসির ইতালি নেয়ার কথা বলে প্রত্যেক পরিবারের কাছ থেকে 7.5 লাখ করে টাকা নেয়। লিবিয়া যাবার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর হাতে আটক হয় 86 যুবক। এরপর তাদের মুক্তির জন্য আবারও নেওয়া হয় 4 লাখ টাকা করে, কিন্তু যুবকদের মুক্তি মেলেনি। দালালদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে এমন কোনো ঘটনা আর যাতে দ্বিতীয়বার তারা না ঘটাইতে পারে। 83 জন লোক গেছে, ঠিক আছে, ওরা 83 জন লোকের ভিতরে 3টা লোক মারা গেছে ওইখানে। অবশ্য জেলা প্রশাসন আশ্বাস দেয়, আটক যুবকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে। আত্মীয় স্বজন এসেছিলেন, আমার কাছে একটা আবেদন করেছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য, তো আমরা এটা সরকারের কাছে আমরা পাঠিয়ে দিব। জেলে আটক থাকা অবস্থায় সেলিম মোল্লা নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা। সময় সংবাদ, মাদারীপুর। নিষেধাজ্ঞার শেষ দিনে মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে আজ মধ্যরাতের পর নদীতে নামতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। বিস্তারিত জানাতে ভোলার মেঘনার পাড়ে আছেন সহকর্মী নাজিরউদ্দিন লিটন। সরাসরি যাচ্ছে তার কাছে। লিটন, মা ইলিশ রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার যে 22 দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই নিষেধাজ্ঞার আজকে শেষ দিন। আর মাত্র কয়েক ঘন্টা পর, অর্থাৎ আজকে মধ্যরাত থেকে 12টা 1 মিনিট থেকে ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদী সহ সারা দেশে ইলিশ ধরার উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা উঠে যাবে এবং জেলেরা এই তাদের কর্মস্থল নদীতে নামতে পারবে। তবে ভোলায় অভিযানের শুরু থেকে গতকাল পর্যন্ত বেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণেই ছিল পরিস্থিতি, কিন্তু গতকাল আমরা খবর পাচ্ছি যে জেলার বিভিন্ন এলাকায়, দুর্গম এবং বিচ্ছিন্ন এলাকাগুলোতে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অগ্রিমই নদীতে নামা শুরু করেছে। এইভাবে নামতে গিয়ে গতকাল শেষ বিকেলে জেলা মৎস্য দপ্তর এবং পুলিশের যৌথ অভিযানে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদী থেকে 30 জনকে আটক করেছে। এর মধ্যে 24 জনকে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। তো আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির ভোলা সদর উপজেলার সভাপতি। আমরা এবারের অভিযান এবং ইলিশ উৎপাদনে সরকারের যে লক্ষ্যমাত্রা সেইটা কতটা সফল হয়েছে এই বিষয়ে আমরা তার সাথে একটু জানতে চাইবো। জনাব এরশাদ ফরাজি, আপনারা সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই নিষেধাজ্ঞা আজকে শেষ হচ্ছে, তো সরকারি নিষেধাজ্ঞা আপনাদের দৃষ্টিতে, জেলেদের দৃষ্টিতে কতটা সফল হয়েছে? এবং আমরা দেখেছি যে শেষ মুহূর্তে কিছু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামতে শুরু করেছে একদিন আগেই, তো এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? হ্যাঁ, আমাদের সময় হলো 4 অক্টোবর থেকে অভিযান দেওয়ার পরে আজকে শেষ দিন, কিন্তু কিছু অসাধু জেলে আছে নামার জন্য নদীতে খুব ব্যস্ত। এই জন্য গতকালকে রাত্রে কিছু জেলে নামছে নদীতে, আমরা খবর পাইছি। তাৎক্ষণিক প্রশাসনের আওতায় তাদেরকে নেওয়া হয়েছে। তা আশা করি আমাদের এবারকার অভিযান অনেকটাই সাকসেসফুল এবং আশা করি মাছের যে সমস্ত ডিম ছাড়ছে এই সমস্ত ডিমে আমাদের ভবিষ্যতে জেলেদের জন্য অনেক উন্নত হওয়ার সম্ভাবনা আছে। এরকম অভিযানের সময় জেলেদের জন্য আসলে সরকারের করণীয় কি রয়েছে? আপনাদের কোনো সুপারিশ আছে কিনা? হ্যাঁ, আমাদের জেলেদের জন্য যে 20 কেজি চাউল বরাদ্দ দিছে তাতে জেলেদের কিচ্ছু হয় না। তা আমি আশা করি সরকারের কাছে দাবি করব এই 22 দিনের অভিযানে জেলেদের জন্য আরো কিছু করা হয়, কারণ এই 20 কেজি চাউল আমাদের জেলে পরিবারে কিচ্ছু হয় না। একটা জেলে পরিবারে করে 5-7 জন খানা আছে, তাদের জন্য আরো চাউল বাড়াইতে হবে এবং লগে নগদ কিছু অর্থ দিতে হবে। ধন্যবাদ আপনাকে। ইমা, শুনছিলেন যে জেলেরা আসলে শেষ সময়ে এসে যে যারা নেমেছে আসলে তারা বিচ্ছিন্ন ভাবে আসলে লোভ
ইলিশ আহরণ করে লোভে পড়েই তারা এই অভিযানটা নিষেধাজ্ঞা অমান্য করছে। আমরা সকাল থেকে রয়েছি ভোলার সদর উপজেলার তুলাতলির মেঘনার পাড় এলাকায়। এখানে এসে আমরা জানতে পেরেছি যে সদর উপজেলার ইলিশা এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করার দায় 24 জন জেলেকে মৎস্য বিভাগের একটি অভিযানকারী দল আটক করেছে। তাদেরকে কিছুক্ষণের মধ্যে এই ঘাটে নিয়ে আসবে। আর মেঘনার যে সমস্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা রয়েছে, ওই সমস্ত এলাকায় আসলে এখন পর্যন্ত জাল এবং জেলে শূন্য রয়েছে। আর মাছঘাটগুলোতে আমরা যে খবর পেয়েছি, মাছঘাটগুলোতে প্রায় সকল নৌকা ট্রলারই জাল বোঝাই করে প্রস্তুত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কমলেই তারা হয়তো মধ্যরাতের আগেই নদীতে নেমে যাবে, এমন প্রস্তুতিও রয়েছে কিছু কিছু ঘাটে। আর অভিযানের এই কয়েকদিনের কথা যদি আপনাকে বলি, এই 22 দিনের অভিযানে ভোলা জেলায় মোট 432 জন জেলে আটক হয়েছে এই নিষেধাজ্ঞা অমান্য করার দায়। তো এদের মধ্য থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 308 জনকে প্রায় 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেল দেওয়া হয়েছে 125 জনকে। জাল আটক হয়েছে প্রায় 8,56,000 টাকার। ইলিশ হয়েছে 2,153। অভিযান পরিচালনা করে প্রায় 400 মেট্রিক টন ইলিশ 4 মেট্রিক টন ইলিশের মতো এই সময়ে ধরা পড়েছে, জব্দ হয়েছে, যেগুলো বিভিন্ন দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। তো ইমা, এ ছিল আমার কাছে ভোলার মেঘনা পাড় থেকে মা ইলিশ রক্ষা অভিযানের সর্বশেষ খবর। ভোলার মেঘনার পাড় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। এদিকে দীর্ঘ 22 দিন মা ইলিশ সংরক্ষণে নদীতে মাছ ধরা বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তাই জাল নৌকা নিয়ে প্রস্তুত চাঁদপুরের পদ্মা ও মেঘনার জেলেরা। সময় মতো মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পাওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারুক আহমদের পাঠানো তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। রঙিন সুতোয় জাল বুনছেন জেলে দেলু খান। এই জালেই ধরা পড়বে রূপালী ইলিশ। চাঁদপুর সদরের মেঘনাপাড়ের জেলে শুধু দেলু খানই নন, জেলার পদ্মা ও মেঘনাপাড়ের হাজার হাজার জেলে অপেক্ষায় মাছ ধরার। মা ইলিশ ডিম ছাড়তে সাগরের নোনা জল ছেড়ে নদীর মিঠা পানিতে ছুটে আসে। তাই মৌসুমের এই সময়ে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। তবে 22 দিনের সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। ঋণগ্রস্ত হইয়া দেনা ফেনা হইয়া আমরা এখন নদীতে জাল ফল বা নামাইতে আসি। সরকারের ইয়া মানছি, আমরা দেনা ফেনা করে ঋণগ্রস্ত করে জাল ফল করে ইয়া করতে আসি যদি আল্লাহ দেয়। মৎস্য কর্মকর্তার দাবি, এবার সময় মতো মা ইলিশ ডিম ছেড়েছে নদীতে। সামনে যে জাটকা রক্ষা কর্মসূচি আমাদের আসতেছে নভেম্বরের 1 তারিখ থেকে 30শে জুন, এটা আমরা সংরক্ষণ যদি ভালোভাবে করতে পারি এবং ইলিশ যেতে আমার মনে হয় যে উৎপাদন বৃদ্ধি পাবে। মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি সফলে নানা উদ্যোগ গ্রহণ করে নৌ পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন। যেসব জেলে সরকারি আদেশ অমান্য করে তারা নদীতে প্রতিনিয়ত মাছ ধরার চেষ্টা করেছে, শুধুমাত্র তাদের প্রতি আমরা কঠোর হয়েছি এবং তাদেরকে ধরে আইনের আওতায় এনেছি। জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, এই জন্য সরকারি যে প্রণোদনা সেটা এই অভিযান শুরুর আগে আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। জেলার সরকারি তালিকা অনুযায়ী জেলের সংখ্যা 44,035 জন। 22 দিন বেকার অবস্থায় জেলেদের মাথাপিছু 20 কেজি করে চাল দেয় সরকার। সময় সংবাদ, চাঁদপুর। বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 3:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুণী এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্ট্যাটাস দিয়েছিলাম, তাতে 22 জন লাইক দিয়েছে। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? নাটক ও চলচ্চিত্রে নিজের অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ। সিনেমার পর্দা থেকে বিরতি নিয়ে নাটকেও পেয়েছেন দর্শকের ব্যাপক সাড়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। করোনা পরবর্তী জটিলতায় গত 1 সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় গুণী এই অভিনেতাকে। করোনার কারণে আমরা ওনাকে হসপিটালে এনেছিলাম এবং ওনার লাং ইনফেক্টেড ছিল, সেই কারণে তো আইসিইউতেই নেওয়া হয়েছে। বড় চাচা আসলে আমাদের পরিবারের পাওয়ার হাউস। উনি এমন একজন মানুষ ছিলেন, ওনার চলে যাওয়া আমার মনে হয় যে কারোর কাছেই খুব স্বাভাবিকভাবে কেউ নিতে পারবে না।
তার মরদেহ রাতে হাসপাতালের হিমঘরেই রাখা হবে। সোমবার সকাল 11টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে তার মরদেহ রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। সকল আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলে নিজ শহর ময়মনসিংহে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তারপর লাইফ সাপোর্টে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু রেসপন্স করছিলেন না। ডাক্তাররা বললেন যে এই সময় তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং তাতেই তিনি ইন্তেকাল করেন। উনি আমাদের সবচেয়ে বড় ভাই, আমরা 5 ভাই 2 বোন। কালকে সকাল বেলায় আমরা শিল্পকলা 11টার সময় তাকে নিয়ে যাব। সেখানে সাংস্কৃতিক কর্মীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তার দাফনটা হবে ময়মনসিংহে আমাদের পারিবারিক গোরস্থানে। জহির রায়হান পরিচালিত সংসার সিনেমা থেকে অভিনয় জীবন শুরু করেন প্রয়াত এই কিংবদন্তি। বিটিভির সারা জাগানো নাটক সকাল সন্ধ্যা তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক। বরেণ্য এই অভিনেতা নাট্যচক্র নাট্যদলের সঙ্গে জড়িত ছিলেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ 20 মাস পর মক্কার হারাম শরীফ এবং মদিনায় মসজিদে নববী থেকে সরানো হলো থার্মাল ক্যামেরা। করোনা মহামারীর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরপরই বসানো হয় এসব থার্মাল ক্যামেরা। মুসল্লিদের শরীরের তাপমাত্রা সার্বক্ষণিক মাপার জন্য মক্কার হারাম শরীফ ও মদিনার মসজিদে নববীর মূল গেটগুলোতে বসানো হয়েছিল মেশিনগুলো। করোনা মহামারীর শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল সৌদি আরব। সীমান্ত বন্ধের পাশাপাশি বিদেশিদের জন্য স্থগিত রাখা হয় ওমরা পালনও। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু। মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর এবার মূল গেটগুলো থেকে সরিয়ে নেওয়া হলো থার্মাল স্ক্যানার মেশিন। মুসল্লিদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছিল বিশেষ প্রযুক্তি সম্পন্ন এ থার্মাল ক্যামেরা। এখন থেকে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে ঢুকতে থার্মাল ক্যামেরার তাপমাত্রা পরীক্ষা করতে হবে না। এর আগে গত সপ্তাহ থেকে সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। এছাড়া উন্মুক্ত এলাকায় মাস্ক পরার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ থাকলেও অসাধু চক্রের কারণে সেটি সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার নেতারা। স্থানীয় সময় রোববার প্যারিসে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মাল্টায় নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক তুলে ধরেন তারা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। মাল্টা সহ ইউরোপের বিভিন্ন দেশের শ্রমবাজার ও নিরাপদ অভিবাসন প্রসঙ্গে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা। অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, বিগত দিনেও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণের সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু কিছু অসাধু চক্রের অনৈতিকতার কারণে সেই সুযোগগুলো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। আর তাই এখন মাল্টায় যে দক্ষ শ্রমিক প্রেরণের সুযোগ সৃষ্টি হয়েছে, সেই অসাধু চক্রের কারণে কোনোভাবেই যেন তা হাত ছাড়া না হয় সেই লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেছেন সংগঠনের নেতারা। লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে সবাই মাল্টার থেকে অন্য দেশে চলে যাওয়ার জন্য উদ্দেশ্যে আসেন, সেটা আপনারা করতে পারবেন না। যারা স্কিল তারাই আসবেন এবং তারা ওইখানে থাকতে হবে। এ সময় তারা উল্লেখ করেন, দালাল চক্রের খপ্পরে পড়ে মাল্টায় আসা 165 অবৈধ বাংলাদেশির মুক্তির ব্যাপারেও কাজ করছে তাদের সংগঠন। আইবা থেকে সবসময় সতর্ক করছি এবং করব যে অবৈধ পথে কোনো চক্রের মধ্যে প্রতারণায় পড়ে যেন এই বিদেশে পাড়ি দিয়ে এই জেল খাটতে না হয়। মাল্টায় দক্ষ শ্রমিক প্রেরণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন কোনো অসাধু চক্রের কারণে কোনোভাবেই বিনষ্ট না হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। কাজ এবং ভাষা জানা থাকলে দেশটিতে ভালো বেতনে রয়েছে চাকরির সুযোগ, সেই সাথে আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দেশটির বিভিন্ন ক্ষেত্রে জায়গা করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পারস্য উপসাগরের তীরবর্তী দ্বীপরাষ্ট্র বাহরাইন বিশ্ব আর্থিক স্বাধীনতা সূচকে অর্থনৈতিকভাবে মুক্ত দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যে শীর্ষে আছে দেশটি।
বিভিন্ন ক্ষেত্রে আরব রাষ্ট্রগুলোর মধ্যে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাহরাইন। দেশটিতে ভালো কাজের যেমন সুযোগ আছে, ঠিক তেমনি বসবাসের ক্ষেত্রে নেই কোনো বাড়তি জটিলতা। যাদের কাজ জানা আছে তাদের জন্য কোনো সমস্যা নেই, যারা কাজ জানে না তাদের সমস্যা আছে। না ধরা যাইতেছে দেখেন ভাষা জানে না, ইংলিশ, আরবি, হিন্দি এগুলো জানতে হবে। যদি এই ভাষাগুলো জানা থাকে তো কোনো অসুবিধা হচ্ছে না। বাহরাইনে ব্যবসা বাণিজ্য সহ নানা ক্ষেত্রে জড়িত আছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসার পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে দেশটির সরকারের ভূয়সী প্রশংসা করেন তারা। অনেক সময় অনেক টাকা পয়সা আমার সাথে থাকে, অনেক সময় অনেক সামান্য লেনদেন করি, টাকা পয়সার লেনদেন করি। তবে আমি কোনোদিন এই বাহরাইনে কোনো ধরনের এইটা নিয়ে কোনো ধরনের ভুক্তভোগী হয় নাই। মার্চের দিকে আসছি, আমি ফার্স্ট আসছিলাম ট্যুরিস্টে আসার পরে আমার পরে ফ্যামিলি ভিসা হয় এখানে। দেশটিতে কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি অবলীলায় কাজ করছেন নারীরা। কর্মক্ষেত্র এবং চলাফেরায় পর্যাপ্ত স্বাধীনতা রয়েছে বলে জানান তারা। অন্য একটা কান্ট্রিতে আছে যে সবসময় তারা বলে যে মেয়েদের জন্য, গার্লসদের জন্য লাইক মিন্স আমরা বাইরে যেতে পারি না, কোনো প্রবলেম হবে, বাট বাহরাইন অনেক একটা সেফ কান্ট্রি। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। সময় সংবাদ, বাহরাইন। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ফ্রান্সে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পরিষদের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সহিংসতায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান অংশগ্রহণকারীরা। প্যারিস থেকে লুৎফর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, মন্দির ভাঙচুর ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এ সময় সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন করেছে তার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। যারা ধর্ম অবমাননা করছে, যারা কোরআন অবমাননা করছে, আমরাও তাদের শাস্তি চাই। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে বেশ কিছু ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল। তাতে সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সহিংস ঘটনার চিত্রের পাশাপাশি সব ধর্মের সম্প্রীতি রক্ষার কথাও উল্লেখ ছিল। বাংলাদেশ আমাদের অসাম্প্রদায়িক রাষ্ট্রের একটা রোল মডেল, আমরা এটা বিশ্বাস করি, এখনো বিশ্বাসই করতে চাই। দুর্গাপূজা আমাদের একটা আনন্দের সময়, আমরা এই দিনটিতে আনন্দ করতে গিয়ে ভাবতে পারিনি যে এরকম একটা দিন আমাদের দেখতে হবে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই একত্রিত হয়েছি একে ধিক্কার জানানোর জন্য। আর প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় যথাযথ বিচারের দাবি করেছেন বাংলাদেশ সরকারের কাছে। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সম্প্রীতি ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আমি মনে করি হাতে প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সংহতি জানাতে সমাবেশে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশিদের প্রাণকেন্দ্র শহরের লিটল বাংলাদেশ এলাকার মুক্তি চত্বরে এ সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখা। এ সময় বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এবং তাদের গডফাদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ইকবালের পেছনে যারা রয়েছে, তাদের যারা নাটের গুরু রয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং বাংলাদেশের সরকারকে এটা এস্টাবলিশ করতে হবে যে বাংলাদেশ সব ধর্মের, সব জাতির, সব বর্ণের এবং সব ভাষার মানুষের দেশ। সমাবেশে অংশগ্রহণকারীরা যে কোনো মূল্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল হ্যালোইন ডগ প্যারেড উৎসব। আসন্ন হ্যালোইন উৎসব সামনে রেখে এতে ব্যতিক্রমী আর বাহারি পোশাকে হাজির করা হয় শতাধিক কুকুরকে। ছিল কুকুরদের দৌড় প্রতিযোগিতার আয়োজনও। পশ্চিমা সংস্কৃতির অন্যতম জনপ্রিয় উৎসব হ্যালোইন। এই দিনে ব্যতিক্রমী সাজে বাহারি আর ভৌতিক সব পোশাকে নিজেদেরকে সাজান সব বয়সী মানুষ। তবে হ্যালোইন যে কেবল মানুষে উদযাপন করে থাকেন তা নয়, মানুষের পাশাপাশি এতে সামিল হন তাদের পোষা কুকুরও।
প্রতি বছর 31শে অক্টোবর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলোতে হ্যালোউইন উৎসব উদযাপন করা হলেও এরই মধ্যে উৎসবটিকে ঘিরে শুরু হয়েছে নানা আয়োজন। উৎসবটি উপলক্ষে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টম্পকিন্স স্কয়ারে আয়োজন করা হয় কুকুরদের 31তম বার্ষিক প্যারেড অনুষ্ঠান। এতে বাহারি আর মজার সব পোশাকে হাজির হয় নানা প্রজাতির শতাধিক কুকুর। নিজেদের পোষা প্রাণীগুলোকে সাজাতে এতটুকু কার্পণ্য করেনি তাদের মালিকরা। কুকুরছানাদের মধ্যে কোনোটি হাজির হয়েছে স্পাইডারম্যান সেজে, কোনোটিকে আবার সাজানো হয়েছে রকস্টারের সাজে। এছাড়াও ব্যতিক্রমী সব ভৌতিক পোশাকেও প্যারেডে হাজির হতে দেখা যায় অনেক কুকুরকে। 3 দশকেরও বেশি সময় ধরে টম্পকিন্স স্কয়ারে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব, যেখানে ভিন্নধর্মী সাজে নিজেদের উপস্থাপনের পাশাপাশি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে এই পোষা প্রাণীগুলো। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে শীতের আগাম সবজির সরবরাহ। বাড়তি দামে বিক্রি হচ্ছে শিম, কপি ও মূলা সহ সব ধরনের সবজি। চাষিদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণ করায় লাভের অংশ চলে যাচ্ছে ব্যবসায়ীদের পকেটে। বিস্তারিত জানাতে নওগাঁ সদরের পাইকারি সবজি বাজারে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ ইমা। সেপ্টেম্বরের 15-র পর থেকে কিন্তু শীতের বিভিন্ন জাতের আগাম সবজির সরবরাহ আস্তে আস্তে বাড়ছিল এসব পাইকারি আড়তে। তবে ইতিমধ্যে কিন্তু সরবরাহ যতই বাড়ছে তত কিন্তু ক্রেতা বিক্রেতার সমাগমও কিন্তু বাড়ছে এবং শীতের বাহারি সব এই জাতীয় সবজি কিন্তু এখন কিন্তু ক্রেতারা কিনতে পারছে। তবে আড়তগুলোতে আমরা যে বিষয়টি লক্ষ্য করছিলাম যে প্রথম পর্যায়ে যেসব সবজি আসছে, বিশেষ করে শীতের সিম, মূলা, কপি, এই জাতীয় সবজির কিন্তু দরের জায়গাটা কিছুটা বেড়েছে এবং প্রথম পর্যায়ে কিন্তু একটা কাঙ্ক্ষিত দর পাওয়ার আশা নিয়েই সবজি চাষিরা চাষ করে থাকেন। তবে ইতিমধ্যে এবছর কিন্তু সবজির প্রথম পর্যায়ে একটা ভালো দর প্রান্তিক চাষিরা তারা আশা করে কিন্তু চাষ করেছেন এবং এসব আড়তে নিয়ে আসার পরে যে বিষয়টি এখানে আমরা লক্ষ্য করছি তা হলো যে পরিমাণ তারা এই আড়তগুলোতে দাম দিয়ে বিক্রি করছেন, প্রতি পিস কপি কিন্তু 20 থেকে 25 টাকা, কিন্তু খুচরা বাজারে কিন্তু এইসব সবজি কিন্তু অনেকটা তার দ্বিগুণ দরে কেনা বেচা চলছে। তো প্রান্তিক চাষিরা বিষয়টিকে এইভাবে বলছেন যে যেহেতু তারা সরাসরি এই প্রান্তিক পর্যায়ের সবজি পাইকারি পর্যায়ে বিক্রি করতে পারেন না, তারা মধ্যস্বত্বভোগী যারা তারা পাইকারি কেনাবেচা করেন, তারাই কিন্তু একটা বড় মুনাফা তাদের পকেটে নেওয়ার কারণে তাদের দিক থেকে কিন্তু প্রত্যাশার জায়গা থেকে অনেকটা দূরে থাকেন। এক্ষেত্রে কিন্তু বাজারগুলোতে যে বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে থাকেন যে একটা মনিটরিং বা নজরদারির মাধ্যমে প্রকৃত বাজার যেন তারা পায়, প্রকৃত মুনাফাটা যেন কৃষকের হাতে যায়, এই দাবিটা কিন্তু চাষিদের মুখ থেকে আমরা সবসময় পেয়ে থাকি। তো আড়তগুলোতে এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছিলাম, বিভিন্ন জাতের সবজি কিন্তু সরবরাহ গেল 10 দিনের ব্যবধানে অনেকটাই বেড়েছে। বিশেষ করে শীতের যেসব সবজি রয়েছে, প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে এখানে 35 টাকা কেজি, অন্যদিকে বেগুন বিক্রি হচ্ছে কিন্তু 30 টাকা কেজি। এই জাতীয় প্রতি পিস প্রতি কেজিতে কিন্তু খুচরা এবং পাইকারি বাজারের কিন্তু একটা তারতম্য রয়েছে। 10 থেকে 15 টাকা বা 20 টাকা পর্যন্ত পাইকারি এবং খুচরা বাজারের এরকম একটি ফারাকের কারণে কিন্তু যারা ক্রেতা তারা বলছেন যে যেহেতু এবছর দরের জায়গাটা এতটাই বেশি, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের সবজি এগুলো যে পরিমাণে আসছে সেই সুফলটা কিন্তু সাধারণ ক্রেতাদের পকেটে খুব কমই যাচ্ছে। এই দিক থেকে তাদের বিষয়টিকে বলা হচ্ছে যে সবজির সরবরাহ যত বাড়ছে তত কিন্তু দরের জায়গাটা ক্রেতাদের দিক থেকে কিন্তু আশা করছেন যে কমে আসার কথা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সাধারণ ক্রেতারা এই সুফলটা পাচ্ছেন না। তো সব মিলে কিন্তু পাইকারি বাজারে যে পরিমাণ সরবরাহ গত 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে, দরের জায়গাটায় কিন্তু এখনো পর্যন্ত ক্রেতাদের দিক থেকে বলা হচ্ছে পাইকারের যে পরিমাণ তারা মুনাফাটা তাদের পকেটে নিচ্ছেন, সেই সুযোগটা কিন্তু সাধারণ ক্রেতাদের যদি এদিকে আসার সুযোগ থাকতো তাহলে কিন্তু মুনাফার দিক থেকে কিন্তু প্রকৃত যারা চাষি তারাই লাভবান হতে পারতো। তো বাজার ব্যবস্থার কারণে কিন্তু এরকম একটি দরের ফারাক প্রতিনিয়তই কিন্তু আমরা এখানে বাজারে লক্ষ্য করছি। বিশেষ করে যখন অধিক এখানে সরবরাহ হয়ে থাকে তখন কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী দিক থেকে কিন্তু তারা বলেন যে বাজারটা নিয়ন্ত্রণ করার কারণে দূরের ব্যাপারীর অনেক সময় অনুপস্থিতির কারণে তারা কিন্তু এই বাজারটাকে নিয়ন্ত্রণ করেন এবং প্রকৃত বাজার কিন্তু সেই জায়গা থেকে তারা না পাওয়ার কারণে কাঙ্ক্ষিত দরের জায়গা থেকে দূরে থাকেন। তো নওগাঁর এই সবজি পাইকারি কেনা বেচার আরেকটি বাজার ব্যবস্থা জানার জন্য আমরা এখানকার একজন সাধারণ সম্পাদক রয়েছেন, মধ্যস্বত্ব যিনি পাইকারি কেনা বেচা করেন। আপনার এই বাজারে সবজি সরবরাহটা কেমন এবং কি করে কেনা বেচা? আমাদের এখানে কৃষি অঞ্চল সবসময় সবজি সরবরাহ করে।
এবং জায়গার নিকটের জন্য আমাদের একটু সংকট, এই জায়গাটা কাদা হয় বৃষ্টি আসলে। পৌরসভার নিকটে আমরা বলেছি, পৌরসভা করে দিতে চেয়েছে, তবে তারা ঢিলমিল করতেছে। দ্রুতবেগে করলে আমাদের আরো কৃষকের জন্য সুবিধা হয় এবং আমরা নওগাঁবাসীর জন্য সরবরাহ করার জন্য সুবিধা হবে। আমাদের এখানে কৃষি অঞ্চল সবসময় আমদানি থাকে এবং সবসময় এখান থেকেই বিভিন্ন উপজেলায় সরবরাহ যায়। ধন্যবাদ। বলছিলেন নওগাঁ এই তরকারি বাজারের সাধারণ সম্পাদক আনিসার রহমান। তবে জেলা কৃষি বিভাগ এবছর বলেছে তারা প্রায় 14,500 হেক্টর জমিতে কিন্তু বিভিন্ন রবি ফসলের চাষ করা হয়েছিল এবং এবার আবহাওয়া কিছুটা ভালো থাকার কারণে কিন্তু সবজির বেশ ভালো একটি ফলন এসেছে এবং প্রান্তিক পর্যায়ে চাষিরা কিন্তু এই জাতীয় সবজির সুফল কিন্তু তাদের ঘরে নেওয়ার জন্য চেষ্টা করছেন। তবে বাজারটা নিশ্চিত করার জন্য তারা কিন্তু কৃষক পর্যায়ে এখন যেটা বলা হচ্ছে যে প্রকৃত বাজার যদি কৃষকের পকেটে যাওয়ার সুযোগ থাকে তাহলে লাভবান তারা হবেন। এই দিক থেকে তাদের এই দাবিটা কিন্তু কৃষক পর্যায়ে আমরা এখানে পাচ্ছিলাম। তবে সরবরাহ যত বাড়ছে তত কিন্তু প্রত্যাশার জায়গাটা, বিশেষ করে ক্রেতারা বলছেন যে আগামীতে দরের জায়গাটা হয়তো আর একটু কমলে তাদের দিক থেকে কিন্তু স্বস্তি ফিরবে, এমন আশা কিন্তু সাধারণ ক্রেতাদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তো ইমা, এই ছিল নওগাঁর পাইকারি সবজি বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে পাইকারি সবজি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে জার্মানিতে। দেশটির রাজধানী বার্লিন সহ কমপক্ষে 7টি শহরে এ মানববন্ধনে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সর্বস্তরের প্রবাসীরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জার্মানির সর্বস্তরের প্রবাসীরা। শনিবার জার্মানির রাজধানী বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, ব্রেমেন সহ দেশটির কমপক্ষে 7টি শহরে প্রতিবাদে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষের যেন সম অধিকার নিশ্চিত করা হয়, প্রত্যেক মানুষের নিরাপত্তা এবং যে সম্মান বোধ, এক ধর্মের প্রতি আরেক ধর্মের মানুষের সম্মান বোধ নিশ্চিত করা হয়। আজকে বাঙালিরা প্রতিবাদ জানাচ্ছে, সরকারকে আমরা আহ্বান করছি এই অশুভ শক্তিকে দমন করার জন্য। যারা প্রকৃত অপরাধী তাদেরকে খুঁজে বের করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। প্রবাসীরা মৌলবাদ নির্মূল ও মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের মানুষের মধ্য থেকে সাম্প্রদায়িকতা দূরীকরণে বাংলাদেশের সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতায় অভিযুক্ত ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। অপরাধী যে ধর্মের, মতের কিংবা চিন্তার হোক না কেন, রাষ্ট্র যদি তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে এই ধরনের সাম্প্রদায়িক হামলা থেকে বাংলাদেশকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়, আশঙ্কা করছেন জার্মানির সর্বস্তরের প্রবাসীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মুন্সিগঞ্জে সরিয়ে নেওয়া হচ্ছে রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক পণ্য ও হালকা প্রকৌশল শিল্প। শিল্পনগরী নির্মাণে প্লট বরাদ্দ সহ পুরোদমে চলছে কাজ। তবে একটি সেতুর অভাবে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, ইসামতি নদীর তীরে কিন্তু এখন বিশাল কর্মযজ্ঞ, যে এখানে শিল্পনগরী তৈরি করবার জন্য এই 361টি যে প্লট তৈরি হবে, যে প্লটগুলোতে রাজধানী ঢাকার যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ইলেকট্রিক যেই ফ্যাক্টরিগুলো আছে সেগুলোকে এখানে নিয়ে আসবার যে প্রয়াস, সেটি কিন্তু এখন পুরোদমে চলছে এবং পুরো এলাকা জুড়ে 50 একর জমিতে এই যে প্রকল্পটি, সেটি কিন্তু রাজধানী ঢাকা থেকে মাত্র 20 মিনিটে এখানে পৌঁছা সম্ভব। গেল 3 বছর ধরে এই প্রকল্পের কাজ চলছে এবং সংশ্লিষ্টরা বলছেন যে এই আগামী বছরের শুরুর দিকে কিন্তু এই প্লট হস্তান্তর করা সম্ভব হবে এবং ইতিমধ্যেই কিন্তু এই 361টি প্লট নেবার জন্য শতাধিক আবেদন পড়েছে এবং এই যে প্লটের প্রতি শতাংশ এখানে কিন্তু বিক্রির দাম নির্ধারণ করা হয়েছে 8,10,000 টাকা এবং 4 রকমের প্লট এখানে তৈরি করা হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে 6%, 10%, 12% এবং 14%। এবং যে প্লটগুলো ঘিরে ঢাকায় যারা এই সংশ্লিষ্ট শিল্প মালিক রয়েছেন তারা যোগাযোগ রক্ষা করছেন এবং এখানকার যে প্রকল্প পরিচালক বলছেন যে এই যে টঙ্গিবাড়ি উপজেলার বেতকা এলাকা, সেটি কিন্তু এই প্রকল্পকে ঘিরে পুরো এলাকাটি বদলে যাচ্ছে এবং এখানে 10,000 লোকের কর্মসংস্থানে কিন্তু সুযোগ রয়েছে। যে বৈদ্যুতিক পণ্য যে
যে হালকা প্রকৌশল শিল্প সেটি একত্রিত করা গেলে যেমন পরিবেশের সুবিধা হবে, তেমনি কিন্তু এই খাতটিকে অনেক বেশি সমৃদ্ধ করা সম্ভব হবে। এবং যে এই প্রকল্পকে ঘিরে তাদের আরও যে নানা রকম পরিকল্পনা রয়েছে সেটির কথা বলছিলেন, যে হাই ভোল্টেজ বিদ্যুতের জন্য আপনারা দেখছেন যে এখানে কিন্তু সাব স্টেশন তৈরি হয়ে গেছে এবং এখানকার প্রশাসনিক ভবন সেটিও কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এখানে ড্রেনের কাজ চলছে, রাস্তার কাজ চলছে এবং মাঝে মাঝে কালভার্ট রয়েছে, সেগুলোর কাজও কিন্তু এখন চলমান রয়েছে। এবং এখানে এই যে মাত্র 20 মিনিটে ঢাকা থেকে এই প্রকল্প এলাকায় পৌঁছার একটি বাধা হচ্ছে একটি সেতু, সেটি হচ্ছে এই সেতুটিকে ঘিরে মোল্লাবাজার সেতু, সেটিকে ঘিরে কিন্তু এখানকার প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে প্রায় 3 বছর ধরে কাজ চললেও কিন্তু সেই ব্রিজের কাজ এখনো শেষ হয়নি। সে কারণে কিন্তু যারা নাকি এখানে প্রকল্পে আসতে চাচ্ছেন সেই শিল্প উদ্যোক্তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন। তো এখানে যিনি এই সাইড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন আমিনুল ইসলাম, আমরা তার কাছে জানতে চাইব যে এই যে আপনাদের প্রকল্পের অগ্রগতি এবং এই সেতুটির কারণে কি সমস্যা হচ্ছে আপনাদের। আমাদের এই প্রকল্পের অগ্রগতি প্রায় 87% সম্পূর্ণ হয়ে গেছে। আমরা সমস্যা ফেস করছি, আমাদের যদি মোল্লাবাজারের ব্রিজটা হয়ে যায়, 3 বছরে আমাদের ব্রিজটা হয়নি, যদি ব্রিজটা হয়ে যায় তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, এই বলে আমরা মনে করি। আমরা ধন্যবাদ আপনাকে। তো এই মোল্লাবাজার ব্রিজ সম্পর্কে এখানকার সংশ্লিষ্টরা কিন্তু অনেক কথা বলছেন যে এলজিডি যেই কাজটি করছে সেই কাজটির অগ্রগতি নিয়ে অসন্তুষ্ট না, এখানে নানা রকম প্রশ্ন তৈরি হয়েছে এবং এই এলাকার অর্থনীতি, এলাকার আর্থসামাজিক সব কিছু ঘিরে কিন্তু এই যে উদ্ভাবনী একটি সড়ক ব্যাতকাতে ঘুরে, সেই সড়কের ঘিরে যে দুই পাশে নানা রকম সরকারের উন্নয়ন পরিকল্পনা রয়েছে, সেখানে একটি স্বার্থান্বেষী মহল এই ব্রিজটি যে যথাসময়ে না হবার ক্ষেত্রে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে কিন্তু এখানকার স্থানীয়রা জানিয়েছেন। কিন্তু সেই প্রেক্ষিতে যে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর তারা কিন্তু যথাযথভাবে করতে না পারা এবং ওইখানকার যে ঠিকাদার দীর্ঘদিন ধরে এই প্রকল্পটি ফেলে রেখেছে সেটি নিয়ে কিন্তু চরম অসন্তোষ এখানে রয়েছে। এবং এখানে আপনারা দেখছেন প্রায় 2 শতাধিক শ্রমিক কাজ করছে, তারা এই প্রকল্পকে যথাসময়ে সম্পন্ন করবার জন্য এবং রাজধানী ঢাকার খুব কাছাকাছি যে প্রকল্পটি, সেখানে নদীপথ এবং সড়ক পথ দুটি দিকে কিন্তু সুবিধা থাকবার কারণে এই প্রকল্পের আগ্রহ বেড়েছে এবং এই এলাকার যে আর্থসামাজিক পরিস্থিতি সেগুলো যেমন বদলাতে শুরু করেছে, পাশাপাশি কিন্তু এখানকার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই সংশ্লিষ্টরা বলছেন যে যে ইসামতি নদীর তীরে এই প্রকল্পটি হয়েছে সেটি কিন্তু এখানে 12 মাস ধরে লং চলাচল করতো এবং এই ব্যাতকা যে লং কাট রয়েছে সেটি কিন্তু এখন নাব্য সংকটের কারণে বন্ধ রয়েছে। এখানে আবদুল্লাহপুর এবং তালতলা 3টি লঞ্চ ঘাট ছিল, যে এই প্রকল্পটি তার মাঝখানে এই ইসামতি নদীর ড্রেজিং করে এখানে কিন্তু নাব্য ফিরিয়ে আনবার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং এখানে যদি নৌ যোগাযোগটি যথাযথ থাকে সড়ক যোগাযোগের পাশাপাশি, তাহলে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে এই সব উৎপাদিত পণ্য বাজারজাত করা সহজ হবে। তো এই ছিল মুন্সিগঞ্জের এই নতুন শিল্পনগরীর সবশেষ খবর। ইমা, মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। 2006-এ আন্তর্জাতিক টি-20তে পা রাখার পর 8 কোচের অধীনে খেলেছে বাংলাদেশ। তবে এখনও এই ফরম্যাটে নিজেদের অবস্থান শক্ত করতে পারেননি টাইগাররা। বর্তমান কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে মাহমুদুল্লাহ রিয়াদদের সফলতা চোখে পড়ার মতো। এছাড়াও রিচার্ড পাইবাস কিংবা হাথুরু সিংহের অধীনেও ভালো রেকর্ড লাল সবুজদের। আমাদের এবারের প্রতিবেদনে থাকছে টি-20তে টাইগারদের কোচের স্ট্যাটিস্টিক্স। মাস্টার মাইন্ড কিংবা থিঙ্ক ট্যাঙ্ক, এই বিশেষণগুলোতে কোচরা বিশেষায়িত হন তাদের কর্মদক্ষতা আর সফলতার উপর। ডেভ হোয়াটমোর থেকে শুরু করে রাসেল ডমিঙ্গো, টাইগারদের সঙ্গে কাজ করতে এসে অনেকেই পেয়েছেন এমন তকমা। কিন্তু প্রশ্ন হলো তাদের ছোঁয়ায় টি-20 ফরম্যাটে ঠিক কতটা পরিপক্ক হয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ক্রিকেটের মার্কাটারি সংস্করণে সবচেয়ে সফল কোচ রাসেল ডমিঙ্গো। বিশ্বকাপের সুপার 12 খেলার আগে 31 ম্যাচে তার অধীনে টাইগাররা জিতেছে 17 ম্যাচ, সফলতা প্রায় 55%, যার বড় অংশ এসেছে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। এছাড়াও এই প্রোটিয়ার পরিকল্পনাতেই ভারতের বিপক্ষে প্রথম জয় আসে টাইগারদের।
সংখ্যার হিসেবে ডোমিঙ্গোর পরই টি-20তে বাংলাদেশকে সবচেয়ে বেশি জয় উপহার দিয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। 2014 থেকে 18 পর্যন্ত প্রায় 4 বছর দায়িত্বকালে 12টি ম্যাচ জিতেছেন সাকিব মাশরাফিরা। তার অধীনেই সবচেয়ে বেশি 39টি ম্যাচ খেলার রেকর্ড টাইগারদের। সেই তুলনায় অবশ্য লাল সবুজদের সফলতায় ভাসাতে পারেননি লঙ্কান বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান। 2012 থেকে 13 এই সময়কালে বাংলাদেশের কোচের গুরুদায়িত্বটা ছিল রিচার্ড পাইবাসের কাঁধে। তার পরিকল্পনায় 9 ম্যাচ খেলে টাইগাররা জিতেছিল 4টিতেই। সফলতার হার 44%-র বেশি। তারপরও ঢাকায় তার অধ্যায়টা দীর্ঘায়িত হয়নি বছর খানিকের বেশি। টাইগারদের সমান 3টি করে জয় উপহার দিয়েছেন স্টিভ রোডস, শেন জার্গেনসন এবং ডেভ হোয়াটমোর। এর মধ্যে সবচেয়ে কম সময় দায়িত্বে ছিলেন রোডস। 6 ম্যাচে তিনি উপহার দিয়েছিলেন 3 জয়, যার সবকটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রায় বছরখানেক সময় শেন জার্গেনসন কাজ করেছেন টাইগারদের সঙ্গে। 13 ম্যাচে দলকে জয় উপহার দিয়েছিলেন মাত্র 3টি। সমান জয় আছে অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোরেরও, যদিও তিনি বাংলাদেশে কাজ করেছেন 4 বছর। ওই সময়টায় টি-20 ব্যস্ততা কম থাকায় বেশি ম্যাচ খেলতে পারেনি লাল সবুজরা। তবে এই ফরম্যাটে প্রথম জয়টা কিন্তু এসেছিল তার হাত ধরেই। বাংলাদেশে কোচিং করিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বাজে পরিসংখ্যান জেমি সিডন্সের। তার অধীনে 8 ম্যাচ খেলেও কোনো জয় পায়নি টাইগাররা। এখানে তার ক্যারিয়ার লম্বা না হওয়ার পেছনেও এটা বড় কারণ। এছাড়াও লাল সবুজে 2 ম্যাচ কোচিং করানোর অভিজ্ঞতা আছে স্টুয়ার্ট লর, 1 জয়, যার সফলতা 50%। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এদিকে ভারতের বিপক্ষে বড় জয়ে উল্লাসে ফেটে পড়েছে দুবাইয়ে বসবাসকারী পাকিস্তানি প্রবাসীরা। ম্যাচ শেষে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছেন তারা। এ সময় ভারতের বড় ভাই সুলভ আচরণেরও নিন্দা করে পাকিস্তান ক্রিকেটের সমর্থকরা। দুর্দান্ত এ শুরুর পর এখন বিশ্ব জয়েরও আশা করছেন পাকিস্তানিরা। সুমন সরকারের ক্যামেরায় নিয়ন মুহাইমিনের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাই পরিচিত ব্যবসা বাণিজ্যের জন্যই। পুরো একটা বিশ্বকাপ এখানে হলেও শহরে নেই এর কোনো উত্তাপ। অবশেষে এই অপবাদ থেকে মুক্তি পেল দুবাই। শহরটিকে এই অসম্মানের হাত থেকে বাঁচালো পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা। ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পাওয়ার পরপরই দেরা দুবাইয়ের রাস্তায় নেমে আসেন পাকিস্তানি প্রবাসীরা। এ সময় নেস্তর খেজুর বাগান এলাকায় আনন্দ মিছিল করেন তারা। স্লোগান দেন পাকিস্তানি ক্রিকেটারদের নাম ধরে ধরে, যেখান থেকে বাদ যাননি স্বয়ং ইমরান খানও। আমাদের ছেলেরা খুব ভালো খেলেছে, বিশেষ করে শাহিন আফ্রিদি তো ওদের গুড়িয়ে দিয়েছে। আমরা খুবই খুশি এমন জয়ে। বাবর আজম ও রিজওয়ান ভারতকে দেখিয়ে দিয়েছে কিভাবে ক্রিকেট খেলতে হয়। তারা আমাদের অনেক ছোট করত, এখন তাদের শিক্ষা হয়েছে। বিশ্বকাপে এমন শুরুর পর এখন টি-20-র দ্বিতীয় শিরোপা ঘরে তোলার স্বপ্নে বুঁদ পাকিস্তানি সমর্থকরা। তাদের আশা ক্রিকেটাররা নিজেদের স্কিলের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাবে দৃপ্ত পদক্ষেপে। আমরা বিশ্বজয়ের আনন্দ পেয়ে গেছি, আমাদের আর কিছুই চাওয়ার নেই। এখন শিরোপা ঘরে আসলে সেটা হবে বোনাস। ভারতকে হারিয়ে যখন শুরু হয়েছে, এবার আমরা থামছি না, বিশ্বকাপ জিতেই ঘরে ফিরবো। দুবাই ছাড়াও আরব আমিরাতের সকল স্থানেই বিজয় মিছিল করেছে পাকিস্তানি সমর্থকরা। মুহাইমিন, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। অব্যবস্থাপনার একের পর এক দৃষ্টান্ত স্থাপন হচ্ছে এবারে টি-20 বিশ্বকাপে। প্রথমে দুবাই বিমানবন্দরে বাংলাদেশ ও স্কটল্যান্ড দলের বায়ুবাবল ব্যবস্থাপনায় ফাটল। এবার টেলিভিশন সাংবাদিকদের প্রেস বক্সে বসে খেলা কভার করার সুযোগ দেয়নি আইসিসির ভারতীয় মিডিয়া ম্যানেজার কেতাকি গোলাতকার। প্রশ্ন করা হলে এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। শারজা থেকে সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বাংলাদেশ ও স্কটল্যান্ড দল ওমান থেকে দুবাই আসার পথে বিমানবন্দরে অব্যবস্থাপনা, প্রশ্নবিদ্ধ আইসিসির বায়ো সিকিউরিটি এনভায়রনমেন্ট। বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় দিনেও অবস্থার কোনো উন্নতি হয়নি। এবার আইসিসি ও বিসিসিআই এর বিরূপ আচরণের শিকার বাংলাদেশ থেকে আসা ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ কভার করতে পারেননি ইলেকট্রনিক মিডিয়ার কোনো সাংবাদিক। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় স্টেডিয়ামের বাইরে। এ বিষয়ে প্রশ্ন করা হয় আইসিসির মিডিয়া ম্যানেজার কেতাকি গোলাতকারকে, কিন্তু তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি। অথচ ওমানে বিশ্বকাপের প্রথম পর্বে অস্থায়ী প্রেস বক্সেও জায়গা হয়েছিল স্বাগতিক ওমান সহ বাংলাদেশ ও স্কটল্যান্ডের গণমাধ্যম কর্মীদের।
আইসিসি মিডিয়া ম্যানেজার কেতাকি গোলাৎকার বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের আগের দিনও সাংবাদিকদের প্রেস বক্স ব্যবহার থেকেও বিরত রাখেন। সবকিছু মিলিয়ে বিশ্বকাপ আয়োজনে আইসিসি ও বিসিসিআই এর দৈন্য দশা ফুটে উঠছে। আইসিসির এমন বৈষম্যমূলক আচরণে ক্ষুব্ধ বাংলাদেশের গণমাধ্যম কর্মীরাও। আপনি যদি বাংলাদেশি জার্নালিস্ট হন, তৃতীয়ত আপনি যদি টেলিভিশনে চাকরি করেন বা কোনো একটা টেলিভিশন মিডিয়া থেকে যদি আপনি এখানে ইনভলভ থাকেন, তাহলে আপনার কাজ করা একদমই লিমিটেড। আমাদের এই অঞ্চলে মানুষকে নিয়ে অনেকটা নাকছিটকানো ভাব আছে একটা, সেটা আমাদের প্রমাণ হয়েছে। কালকে আমাদের মাঠে এসেছি, আমাদের সাথে যে আচরণগুলো করা হয়েছে সেটা সত্যি কষ্টদায়ক। এবং আজকে একটা টেলিভিশন মিডিয়াকেও আপনার ভিতরে ঢুকতে দেননি, সেটা কেন? সে প্রশ্নের কিন্তু তারা দিতে পারেন। এটা চরম অপেশাদারিত্ব বলতে হয়। বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সাথে ভারতীয়দের এমন দাদাগিরি নতুন কিছু নয়, তবে মেগা ইভেন্টের শুরুতেই যদি অবস্থা এমন হয় তাতে শঙ্কা আরো বেড়ে যায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকের দূষণে অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা, প্রভাবশালীরা মানছেন না আইন, পরিবেশ অধিদপ্তরের নিষ্ক্রিয়তাকে দুষছেন বিশেষজ্ঞরা। রংপুরের পীরগঞ্জে সহিংসতার ঘটনায় 4 মামলায় গ্রেফতার 74, গণগ্রেফতারের অভিযোগ, নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না দাবি পুলিশের। ফেরির ঝক্কি ছাড়াই যাওয়া যাবে কুয়াকাটা, খুলে দেওয়া হলো পায়রা সেতু। উন্নয়ন ব্যাহত করতে দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী, বললেন প্রধানমন্ত্রী। করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমায় জনমনের স্বস্তি, পরিস্থিতি ধরে রাখতে চট্টগ্রামে টিকা দিতে সংগ্রহ করা হচ্ছে স্কুল শিক্ষার্থীদের তথ্য উপাত্ত। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।